দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের রপ্তানিকারকদের ক্ষেত্রে একটা বড় অংশই রপ্তানি হয়, বড় অংশ একটা উল্লেখযোগ্য অংশ রপ্তানি উৎপাদন প্রক্রিয়াটা আসলে সাবকন্ট্রাক্টে চলে। তো এই সাবকন্ট্রাক্টে যেসব পণ্য উৎপাদন হয় এবং এইসব পণ্য রপ্তানি হলে এই যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন এরকম রপ্তানিকারকদেরকে সরকার ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছে। লিড নিউজ হিসেবে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব আবুল কাশেম। আমরা আজকে স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করতে। কাশেম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে এই যে সাবকন্ট্রাক্ট ভিত্তিতে মূলত তো আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সাধারণত সেখানেই বেশি হয়। তো সাবকন্ট্রাক্টরদেরকে যারা কাজ করবে তাদের এই রপ্তানিকারকদেরকে সরকার সুবিধাটি কেন দিতে যাচ্ছে হঠাৎ করে, কেন এই চিন্তাটি আসলো? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে সাবকন্ট্রাক্ট জিনিসটা কি। যে একটা কোম্পানি যে সরাসরি এক্সপোর্ট করে, সে হয়তো ধরুন যে 1 লাখ পিস শার্টের অর্ডার পেয়েছে, কিন্তু তার যে সময়ের মধ্যে এটা এক্সপোর্ট করতে হবে তার হয়তো 1 লাখ পিস বানানোর ক্যাপাসিটি নেই। সে নিজে হয়তো 75,000 পিস বানাইতে পারবে, তো তাহলে বাকি 25,000 পিস সে অন্য একটা ফ্যাক্টরিতে বানিয়ে নিয়ে আসে। এটা সাধারণত আমাদের ছোটো ছোটো কিছু ফ্যাক্টরি আছে যারা নিজেরা সরাসরি এক্সপোর্ট করে না, তারা হচ্ছে এই ধরনের কাজ করে, অন্য কোম্পানির অর্ডার তারা হচ্ছে তৈরি করে দেয়। তো আমাদের যে সরকার যে নগদ প্রণোদনা দেয় এক্সপোর্টের বিপরীতে, সেখানে যে পলিসি আছে সেখানে বলা আছে যে এক্সপোর্টার তার নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য রপ্তানির বিপরীতে এই প্রণোদনাটা পাবে। সাবকন্ট্রাক্ট করলে এই প্রণোদনাটা সে পাবে না। বর্তমানে যেটি আছে, হ্যাঁ, বর্তমানে যে নিয়মটা আছে, এই কারণে হচ্ছে আমাদের এক্সপোর্টাররা হচ্ছে প্রথমত তারা হলো সাবকন্ট্রাক্টে খুব একটা আগ্রহী হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে তারপরেও যে হচ্ছে সাবকন্ট্রাক্ট করায় সে এটা হচ্ছে ডিসক্লোজ করে না, অনেকটা গোপনে রাখে, এবং যে কোম্পানি হচ্ছে সাবকন্ট্রাক্টের কাজটা করে দিচ্ছে তা হলো সেও হচ্ছে আসলে বার্গেনিং করে ভালো একটা রেট পায় না। এ কারণে অনেক ছোটো ছোটো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে অনেক অর্ডার আমাদের আসতেছে, বিশেষ করে ইউএস ট্যারিফের প্রেক্ষাপটে। এখন এই মুহূর্তের মধ্যে তো আমাদের হলো গার্মেন্টস মালিকদের উৎপাদন ক্যাপাসিটি বাড়ানোর সুযোগ নেই, ফলে তাদের সাবকন্ট্রাক্টে যেতে হবে। তো এই প্রেক্ষাপটে হচ্ছে হামিম গ্রুপ দেশের বড় একটা রপ্তানিকারক প্রতিষ্ঠান, তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল যে সাবকন্ট্রাক্টের এগেনস্টেও যাতে সরকার প্রণোদনা দেয়। তো তাদের আবেদনের প্রেক্ষিতে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিএ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত নিয়ে অর্থ মন্ত্রণালয় তাদেরকে প্রণোদনা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এই যে আপনি বললেন প্রণোদনাটা দিবে, এটি কি এখন আমরা তো জানি যে আমরা বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি আগামী বছর, ফলে অনেক প্রণোদনা আসলে সরকারকে কমিয়ে আনতে হবে, চাইলেও সরকার ক্যাশ ইনসেন্টিভ দিতে পারবে না। তো এমন একটা সময়ে এই প্রণোদনাটা দেওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে? আর এটি কি এমন হতে পারে যে এখন এক্সিস্টিং যে প্রণোদনাটা দিচ্ছে সেটা থেকে কমিয়ে, যাদেরকে সরাসরি দিচ্ছে সেটা থেকে কমিয়ে এখানে দেওয়া হবে নাকি নতুন করে? না, এইখানে যে সিস্টেমটা আমি আপনাকে বলি যে বাংলাদেশে প্রণোদনাটা হচ্ছে রপ্তানিকারককে দেওয়া হয়। তো আমাদের এখানে যিনি রপ্তানি করবেন তিনি এই প্রণোদনাটা পাবেন, মানে সরাসরি যিনি রপ্তানি করেন। হ্যাঁ, সরাসরি যিনি রপ্তানি করবেন। যে আমি হচ্ছে একটা ফ্যাক্টরি, আমি অর্ডার আনলাম, আমি ব্যাক টু ব্যাক এলসি খুললাম, আমি নিজের পুরাটা তৈরি করতে পারলাম না, আমি আরেকটা কোম্পানি থেকে কিছু তৈরি করে নিয়ে আসলাম আর আমি নিজে কিছু বানালাম, কিন্তু পুরাটা তো আমার কোম্পানি থেকে এক্সপোর্ট হচ্ছে। ফলে আমি ওই সাবকন্ট্রাক্টের যে প্রণোদনা, এটা হচ্ছে আমি আপনাকে একটু বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের আরএমজির উপরে বিভিন্ন ধরনের প্রণোদনা আছে, কিন্তু এই প্রণোদনাটা হচ্ছে যে আপনার হলো বিশেষ প্রণোদনা, যেটা বর্তমানে আছে 0.30%, সেই প্রণোদনাটা এটা হচ্ছে সব গার্মেন্টস রপ্তানির উপরে পায়, শুধু এই প্রণোদনাটাই সাবকন্ট্রাক্টের ক্ষেত্রেও চালু করা হচ্ছে। এখানে এই রপ্তানিকারকই পাবে, এবং রপ্তানিকারক দিলেও এটা হচ্ছে সরকার মনে করছে যে এটার বেনিফিট ওই সাবকন্ট্রাক্টর ওই প্রতিষ্ঠানেও আলটিমেটলি পাবে। কারণ হলো যে সে যেহেতু জানে যে সরকার সাবকন্ট্রাক্টের জন্য একটা প্রণোদনা দিচ্ছে, ফলে সাবকন্ট্রাক্ট আপনি যখন আমাকে বা একটা ছোটো কোম্পানিকে সাবকন্ট্রাক্ট দিতে যাবেন, সে তখন বার্গেনিংটা আপনার সাথে ওইভাবে করতে পারবে। প্লাস হলো যে আমাদের রপ্তানিকারকরা যখন বিদেশি বায়ারদের সাথে নেগোসিয়েশন করে, বিদেশি বায়াররা যখন একটা শার্টের দাম
নির্ধারণ করে যে আমি তোমাকে এত টাকা দেবো, তখন কিন্তু সে অনেক কিছু হিসাব করে যে তোমার কোন কোন জায়গায় কত খরচ, তখন সে দেখে যে তুমি তো সরকার থেকে এই প্রণোদনাটা পাচ্ছ, ফলে এখানে তোমার এই অংশ খরচ কম হচ্ছে, সে এই প্রাইসটা কম দেয়। তো এখন আমাদের এক্সপোর্টাররা তাদেরকে বলতে পারবে যে এই প্রণোদনাটা আমি পাচ্ছি ঠিকই, কিন্তু এটা তো আমার সাব কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হচ্ছে, ফলে তুমি আমাকে এই অংশটা আমার প্রাইসটা দিতে হবে। এটা একটা আর সরকার আরেকটা যেটা মনে করছে যে এর ফলে হচ্ছে আমাদের ছোট ছোট ফ্যাক্টরিগুলি কাজ পাবে, এবং তারা কাজ পেলে সেখানে হচ্ছে আপনার কর্মসংস্থানটা বাড়বে, এবং এই কোম্পানিগুলি আস্তে আস্তে বড় হয়ে এরাও একসময় মূল এক্সপোর্টার হিসেবে গড়ে উঠবে, ছোটদেরকে কিছুটা সাপোর্ট দেওয়ার একটা জন্য। সাপোর্ট। কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সরকার এটি বাস্তবায়ন করবে কিভাবে? কারণ আমাদের এখানে যে বাস্তবতা আছে সেটি হলো যে ফ্যাক্টরি অর্ডারটা নেয় বা সরাসরি রপ্তানি করে, এই ফ্যাক্টরি যে অন্য ফ্যাক্টরিতে সাবকন্ট্রাক্টে কাজটা করিয়ে নিচ্ছে সেটি অনেক সময় প্রকাশ করে না। তো এটি বা কিভাবে বাস্তবায়ন করা হবে, আর এর ফলে প্রকৃত অর্থে ছোটরা আসলে কিভাবে উপকারের মধ্যে আসলে আসতে পারবে, সরকারের যে উদ্দেশ্যটা আসলে আছে? আমি সেটা কিছুটা বললাম যে এখানে যেহেতু আমাদের সরাসরি এক্সপোর্টারই হচ্ছে এই প্রণোদনাটা পাবে, সাবকন্ট্রাক্টর এই প্রণোদনাটা সরাসরি সরকার থেকে সে পাবে না, কারণ সাবকন্ট্রাক্টরের তো এখানে হচ্ছে আপনার সে এলসি খুলতেছে না, সে এক্সপোর্ট করতেছে না, এক্সপোর্ট প্রসিড তার নামে আসতেছে না, ফলে সে কিসের ভিত্তিতে এই প্রণোদনাটা পাবে? তো এক্সপোর্টারই পাবে। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আমি অ্যাজ এ এক্সপোর্টার, আমি যখন হচ্ছে আরেকটা ফ্যাক্টরিতে কাজ করে নিয়ে আসছি, আমি তো তাকে একটা রেট দিচ্ছি, সে আমার 25,000 পিস তৈরি করে দেবে, এই জন্য আমি তাকে একটা রেট দিচ্ছি। তো আমি যখন এটার জন্য সরকার থেকে একটা প্রণোদনা পাবো, তো আমি তাকে এখানে আমি যদি হচ্ছে শতকরা 30 পয়সা পাই, আমি তো তাকে 10 পয়সা এখানে ছেড়ে দিতে আমার অসুবিধা নেই, বা সেও তখন আমার সাথে বার্গেনিং করতে পারবে যে ভাই আপনি তো আগে আমার এই রেট দিতেন, এখন সরকার থেকে আপনি 100 টাকায় 30 পয়সা পাচ্ছেন বা 3 টাকা পাচ্ছেন, আমাকে এখান থেকে আপনি আরেকটু বাড়াই দিতে হবে। এটা একটা। দ্বিতীয় হলো যে এই বিষয় নিয়ে আমি বাণিজ্য সচিবের সাথে কথা বলেছি, উনি যেটা আমাকে বলছেন যে এই প্রণোদনাটার কাজ যদিও অর্থ মন্ত্রণালয় করছে, কিন্তু সাবকন্ট্রাক্টররা কিভাবে সরাসরি এই প্রণোদনা পেতে পারে, এটা এই বিষয়ে যদি হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে যদি বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয় একটা মডিউল তৈরি করে দিতে, তাহলে তারা একটা মডিউল তৈরি করে দিবে। আর এখন এক্সিস্টিং বিধিমালায় বা নীতিমালায় যেহেতু হচ্ছে সাবকন্ট্রাক্ট করলে প্রণোদনা পাওয়ার সুযোগ নেই, সেই কারণেই কিন্তু এক্সপোর্টাররা এটা গোপন রাখে যে আমি সাবকন্ট্রাক্ট করছি। সে সাবকন্ট্রাক্ট করলেও এটা হচ্ছে গোপন রাখে। যখন হচ্ছে সাবকন্ট্রাক্ট করলে আপনি এটা প্রণোদনা পাবেন, তখন তো আর এক্সপোর্টারের এটা গোপন রাখার কোনো প্রয়োজনীয়তা আসছে না। আমাদের কি এরকম কোনো তথ্য আছে আমাদের যে টোটাল এক্সপোর্ট হয় এর কত পার্সেন্ট সাবকন্ট্রাক্টিং এর মাধ্যমে উৎপাদন হয় বা সাবকন্ট্রাক্টিং এ এই কাজগুলো হয়? টোটাল এক্সপোর্টের এরকম কোনো তথ্য পাওয়া গেছে? এটা হচ্ছে যে যেহেতু সাবকন্ট্রাক্ট করা পণ্য আলাদা এক্সপোর্ট হয় না, ফলে এটা স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য বলা কঠিন। কিন্তু বিজিএমই সূত্র থেকে বিভিন্ন সময় শোনা গেছে যে অ্যারাউন্ড আমাদের টোটাল যে এক্সপোর্ট হয় তার প্রায় 10%-এর মতো সাবকন্ট্রাক্টই হয়। এবং আপনি জানেন যে যখন রানা প্লাজার 10-এর ঘটনা ঘটলো, তখন কিন্তু এই যে আমাদের অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তারা যে আমাদের ফ্যাক্টরিগুলি ইন্সপেকশন করে তাদের হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিত করার একটা উদ্যোগ নিয়েছিল, তার আন্ডারে কিন্তু সাবকন্ট্রাক্টিং কোম্পানিগুলিরও কিন্তু হচ্ছে এখানে কমপ্লায়েন্সের ইস্যুটা তখন আসছে, এবং যেসব সাবকন্ট্রাক্ট করা কোম্পানির কমপ্লায়েন্স একেবারেই নাই সেগুলি কিন্তু তখন অনেকগুলি বন্ধ করে দিচ্ছে। তার মানে গ্লোবালিও এটা হচ্ছে আমাদের বায়াররাও জানে যে আমাদের এখানে সাবকন্ট্রাক্ট হয় এবং সেই কোম্পানিগুলি কি অবস্থায় আছে এবং সেগুলি তারা তখন যাচাই বাছাই করছে। তো এটাই হলো বিষয়। 10% যদিও হয় এখন ব্যবসায়ী এটা বলছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখন এই ইউএস ট্যারিফটা বাংলাদেশের 20% নির্ধারণ হয়েছে এবং আজকে কিন্তু ভারতের উপরে এটা 50% ইফেক্টিভ হয়ে গেছে, আজকে থেকে কার্যকর হলো। আজকে থেকে কার্যকর হয়েছে এবং চীনের উপরে আগে থেকেই শুল্ক অনেক বেশি ছিল, তার উপরে আরও 30% হয়েছে। ফলে আমাদের ব্যবসায়ীরা বলছেন যে অলরেডি আমাদের যুক্তরাষ্ট্র থেকে অর্ডার বেশ বাড়তেছে এবং আরও নতুন নতুন বায়াররা এখানে খোঁজ খবর নিচ্ছেন, তার মানে সামনে আরও অর্ডার আসতে পারে। সাবকন্ট্রাক্ট করার প্রয়োজন হতে পারে, তখন হচ্ছে সাবকন্ট্রাক্টের প্রয়োজনটা আমাদের হয়তো বেশি হবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে যে ফ্যাক্টরিগুলা এখন আছে অনেকেই কিন্তু আমরা যতদূর জানি যে আমাদের প্রায় 20 থেকে 30% ক্যাপাসিটি এখন খালি আছে। তো অনেকের আবার যদি নতুন করে বাড়ে, খালি আছে মানে আমরা শুনেছি যে গত 1 বছরে প্রায়
90টি বা 93টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো সাবকন্ট্রাক্টে যখন সুযোগ আসবে এটা নিশ্চয়ই আবার নতুন করে চালু করার তাদেরও সুযোগ হবে। আবার বড় যে ফ্যাক্টরি তারা কখনো যদি কাজ না থাকে তাদেরও সেখানে কাজ করার সুযোগ হবে। এর বাইরে আরেকটি বিষয় আছে, সেটি হলো ডিমড এক্সপোর্টার হিসেবে বিশেষ করে যারা অ্যাক্সেসরিজ বানায় তারাও কিন্তু সরকারের কাছে দাবি করে আসছে ক্যাশ ইনসেন্টিভের জন্য। যাই হোক, এর সঙ্গে নিশ্চয়ই সরকারের আরেকটি উদ্দেশ্যও থাকতে পারে, সাবকন্ট্রাক্টিংয়ের মাধ্যমে সুবিধা দেওয়ার পাশাপাশি এক ধরনের কিছুটা স্বচ্ছতাও এই সেক্টরে আনা। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।